কাজের সূত্রে একটা অজানা জায়গায় গিয়ে বাড়ি ভাড়া নেয় অনুভব। বাড়ির মালকিনের অদ্ভুত আচরণ দাগ কাটে অনুভবের মনে, কিন্তু পরিচিতরা ঠিক কী কারণে ভয় পায় ওই ভদ্রমহিলাকে? কোন পুরনো গুপ্ত ইতিহাস খুঁড়ে আনতে চলেছে অনুভব? শোনো রণদীপ নন্দীর লেখা ঈশ্বরের হাত। আর গল্পটা শুনতে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু। থ্রিলারল্যান্ড এখন একটি স্পটিফাই এক্সক্লুসিভ। আমাদের শনিবারের গল্পগুলো তোমরা এখন শুনতে পাবে স্পটিফাইতেও। বাংলোটাকে দূর থেকে দেখেই মেজাজটা বিগড়ে গেল অনুভবের। বিজ্জু সকালে এমনভাবে বাড়ির বর্ণনা দিল যেন সাক্ষাৎ রাজপ্রাসাদ। চ্যাপ্টা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা রংচটা কাঠের বাড়িটাকে আর যাই হোক রাজপ্রাসাদ বলা চলে না। জৌলুসহীন ভগ্নপ্রায় বাংলোটির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে মোবাইলটা বের করল সে। যা ভেবেছিল তাই, ফোনে টাওয়ার নেই। মুখ থেকে একটা বিরক্তিসূচক আওয়াজ বের করে সামনের এবড়ো খেবড়ো চড়াই রাস্তায় পা বাড়ালো অনুভব। এই পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট পাহাড়ি বস্তি আছে, নাম কাঁকনঝোড়া। নামটা বেশ পছন্দ হয়েছে তার, যদিও বস্তিতে তার থাকার মতো ঘর নেই। থাকবেই বা কী করে? পাহাড়ের খাঁজে খাঁজে ছোট্ট ছোট্ট এক চালার কাঠের ঘর। একটাই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে কোনো রকমে মাথা গুজে বাস করা 4-5 জনের পরিবার। এইরকম এক জায়গায় বাড়ি ভাড়া দেওয়ার বিলাসিতা আশা করাই বৃথা। প্রায় 15 মিনিট খাড়া পাহাড়ি রাস্তা বেয়ে উঠে আসার পর বাংলোটার ঠিক সামনে এসে দাঁড়ালো অনুভব। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। এই পাহাড়ি ঠান্ডাতেও কপালে নোনা ঘামের বিন্দু জমেছে। একবার পিছন ফিরে নিচের বস্তির দিকে তাকায় সে। বেশিরভাগটাই ঢাকা পড়ে গেছে পাহাড়ের ঢাল জুড়ে থাকা ঘন পাইন গাছের জঙ্গলে। তারই ফাঁক গলে 2-1টা কাঠের জীর্ণ ঘরবাড়ি চোখে পড়ছে। প্রতিদিন এতটা করে ওঠানামা করতে হবে ভেবেই মনটা আরও তেতো হয়ে গেল তার। বাংলোটার এখন ভগ্নদশা হলেও একসময় যে সেটা সত্যি রাজকীয় জৌলুস বহন করত সেটা মিথ্যে নয়। বিশাল এলাকা জুড়ে বাংলোর সীমানা। কাঠের বেড়া জায়গায় জায়গায় ভেঙে গেছে। বোঝা যায় এক সময়ে প্রাচীরের গেট থেকে বাংলোর মূল কাঠামো অবধি মোরাম বিছানো রাস্তা ছিল। এখন সেখানে ঘন আগাছা নিজের আধিপত্য বিস্তার করেছে। মূল ফটক খুলে বাংলোর দরজা অবধি এগিয়ে এলো অনুভব। দীর্ঘদিনের অনাদরে অপূর্ব সুন্দর কাঠের দেওয়ালে, কারুকার্যময় সিঁড়িতে ধুলোর মোটা পরত জমেছে। বিদেশি কায়দায় বানানো কাঠের খিলান, রঙিন কাঁচের জানলা। কাঠের সিঁড়ি উঠে গেছে বাংলোর হাতা অবধি। সেখানে পা ফেলতেই কাঠের দুর্বল সিঁড়ি ক্যাঁচ কোঁচ শব্দে প্রতিবাদ জানায়। বন্ধ দরজায় কড়া নাড়তে দরজা খুললেন এক বৃদ্ধা। তুবড়ানো গাল, শীর্ণ নুব্জ শরীর, ঈষৎ ঘোলাটে দৃষ্টি, তবে গলার স্বর শরীরের তুলনায় দৃঢ়। পরনে শরীর ঢাকা সাদা আলখাল্লার মতো গাউন, হাতে দস্তানা, গলায় জড়ানো মাফলার। একটু অবাক দৃষ্টিতে অনুভবের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, কি চাই? নমস্কার, আমি অনুভব ভট্টাচার্য। নিচে যে কাঁকনঝোড়া বস্তিতে নতুন সুগার মিলটা খুলেছে না, ওখানেই জয়েন করেছি। ও, আপনি সেই নতুন ম্যানেজার? অনুভব বুঝল বিজ্জু সম্ভবত ইতিমধ্যেই তার কথা বলে রেখেছে। সে একটু হেসে বলল, আগে হ্যাঁ, আমায় আপনি বলবেন না প্লিজ। আসলে আমার বাড়ি কলকাতায়, চাকরি সূত্রে গত পরশুই এখানে এসছি। তাই থাকার মতো একটা জায়গা আপাতত আর কি জোগাড় করতে হবে। ও, বুঝলাম 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 পেইং গেস্ট। হ্যাঁ, মানে বিজ্জুই আসলে
এই বাড়িটার কথা বলল আপনারা নাকি পেইং গেস্ট রাখেন। ভাড়া মাসের 5 তারিখের মধ্যে দিতে হবে। দোতলার কোণে একটাই ঘর খালি আছে, পছন্দ হোক না হোক ওটাতেই থাকতে হবে। রাত 8টার পর বাড়িতে ঢোকা যাবে না, আর 9টার মধ্যে রাত্রের খাবার দেওয়া হবে। রাত্রি 10টার পর নিজের ঘর থেকে বেরোনো যাবে না। ঘরের লাগোয়া টয়লেট আছে, সেটাই ব্যবহার করবে রাত্রে। ভদ্রমহিলা কথা বলতে বলতেই বাড়ির ভিতর ঢুকে গেলেন। কয়েক মুহূর্ত ইতস্তত করে অনুভবও ঢুকে এলো বাড়ির ভিতর। ভেতরে একটা স্যাঁতস্যাঁতে ভ্যাপসা গন্ধ, বেশ কিছু আসবাব ছড়িয়ে ছিটিয়ে, চারিদিকে অপরিচ্ছন্নতার ছাপ, মেঝেতে পুরো ধুলো জমেছে। ভদ্রমহিলা তখনও বলে চলেছেন, ওহো, দেখেছ, পরিচয়টাই তো করা হয়নি। আমি অনিতা বিস্ত। এই এত বড় বাড়িতে আমি আর আমার হাজবেন্ড থাকি। এই সিঁড়ি বেয়ে উঠতে হবে। দেখো, মাথা নিচু করে ওঠো, নইলে এখানে ধাক্কা খেতে পারো। আরে আরে আরে, সাবধানে সাবধানে। দেখছো, এটারই ভয় পাচ্ছিলাম। আসলে এই জায়গার সিলিংটা একটু নিচু, ওপরে চিলে কোঠায় ওঠার সিঁড়িটা এখান দিয়েই নামে কি না? তোমার লাগেনি তো সান? মে গড ব্লেস ইউ বাবা, মে গড ব্লেস ইউ। না না, আসলে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। মাথায় হাত বুলাতে বুলাতে জবাব দেয় অনুভব। আশেপাশে মাথা গোঁজার মতো একটাই আশ্রয়। অনুভব ভেবেছিল চড়া ভাড়া হাঁকবেন মিসেস বেস্ট, দাম দস্তুর করতে হবে বিস্তর, কিন্তু আদপে তা হল না। তিনি যা ভাড়া চাইলেন তাতে এক কথায় রাজি হতে বাধ্য হল সে। দোতলা কাঠের বাড়ি, দোতলার ওপরে চিলে কোঠা, বাইরে থেকে তালা বন্ধ। সম্ভবত সেখানে মালপত্র থাকে। বাড়ির ভিতরে আলো জ্বলছে না। একটা ছোট্ট কাঁচের লণ্ঠন হাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন মিসেস বেস্ট। পেছনে মোবাইল টর্চ জেলে অনুভব। সিঁড়ির হাতল রং উঠে খসখসে হয়ে গিয়েছে। সাবেকি আসবাব দীর্ঘ অযত্নে জৌলুস হারিয়েছে। দোতলার একদম শেষের ঘরটা তার জন্য বরাদ্দ। তালা খুলে পাল্লায় ঠেলা দিতেই ক্যাঁচ করে একটা শব্দ করে পাল্লা খুলে গেল এবং ধুলোয় ভরে গেল চারিদিক। মিসেস বেস্ট একটু অপ্রস্তুত গলায় বললেন, প্লিজ সান, ডোন্ট মাইন্ড প্লিজ। আসলে এই ঘরটা অনেক দিন কাউকে ভাড়া দেওয়া হয় না, খোলাও হয় না খুব একটা। এখন যেখানে সুগার মিল হয়েছে সেখানে আগে একটা হসপিটাল ছিল। সেই হসপিটালের একজন ডক্টর থাকতেন এখানে। কথা বলতে বলতেই ঘরের মধ্যে এসে ঢুকেছে ওরা দুজনে। ছিমছাম ছোট্ট ঘর, একপাশে একটা বড় জানালা, মোটা কাঁচে ধুলোর স্তর জমেছে। তার ঠিক পাশেই একটা সিঙ্গেল খাট, অন্য পাশে কাঠের আলমারি, তার পাশে নিচু বেতের টুল। ঘরটা বেশ পছন্দই হলো অনুভবের। সে এগিয়ে গিয়ে জানালাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে পাহাড়ি হাওয়ার দমক আছড়ে পড়ল তার চোখে মুখে, এলোমেলো করে দিল তার কোঁকড়ানো চুল। জানলা খুলতে গিয়ে আঙুলে ধুলো লেগেছিল। অনুভব মৃদু হাসল। এখন তার চোখ চলে গিয়েছে দূরে, জানলার বাইরে। এখান থেকে ঢালু পাহাড়ি ঢাল চোখে পড়ে। সূর্য ডুবছে সেই পাহাড়ের খাঁজে। একটা স্নিগ্ধ লালচে আলোর বন্যায় মেতে উঠেছে নিচের পাহাড়ি বস্তি। আলোর তীব্রতা কমার সঙ্গে সঙ্গে টিমটিম করে জ্বলে উঠছে ছোট্ট ছোট্ট আলোর বিন্দু। মনে হচ্ছে মাথার ওপরের গাঢ় নীল রঙের আকাশে উঁকি মারা হীরের মতো ঝিকিমিকি জ্বলতে থাকা তারাগুলো
শিশির বিন্দুর সঙ্গেই ঝরে পড়ছে পাহাড়ের গায়ে। সেই সঙ্গে একটা মিহি কুয়াশার চাদর বাইরের আলো আঁধারি পরিবেশকে আরও মোহময়ী করে তুলেছে। সারা শরীরে শিরশিরানি অনুভূতি জাগানো ঠান্ডা হাওয়া ঘরের গুমোট পরিবেশকে কিছুটা হালকা করেছে। মিসেস বেস্ট নরম গলায় প্রশ্ন করলেন, কি ঘর পছন্দ হয়েছে তো? অনুভব হেসে ওপর নিচে মাথা নাড়ায়। ঘর কেমন লাগলো সাহেব? বিজ্জু প্রশ্ন করল। তার বয়স সেই 18-19 বছর। এই সুগার মিলেই নাইট গার্ডের কাজ করে। সদালাপি পরোপকারী ছেলে। সবসময় মুখে একটা চওড়া হাসি লেগেই আছে। হাসলে ওর চোখ দুটো বন্ধ হয়ে যায়। ভারী মিষ্টি লাগে তখন দেখতে। ওই আর কি, ভালোই। বাড়িটার হাল যদিও খুব খারাপ। সে আর কি করবেন, মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন এই কতদিনে আর ওই বা ফ্যাক্টরির মেঝেতে ঘুমোতেন। হ্যাঁ সেই। আচ্ছা বিজ্জু, এই বিল্ডিংয়ে আগে হসপিটাল ছিল? হ্যাঁ ছিল তো, আমি তখন ছোট। বাবা তো হাসপাতালে গার্ডের কাজ করতো। তারপর সেই ডাক্তারবাবুকে পিটিয়ে মারলো আর হাসপাতালও বন্ধ হয়ে গেল। পিটিয়ে মারলো? সে কি? কে পিটিয়ে মারলো? চমকে উঠল অনুভব। কেন, বস্তির লোকেরাই তো, তুমি জানতে না? দুপাশে মাথা নাড়ায় অনুভব। এখানে আসার পরেই সে খেয়াল করেছে ফ্যাক্টরির মূল বিল্ডিং বেশ পুরনো। এরকম একটা জায়গায় এত বড় বিল্ডিং কমার্শিয়াল পারপাস ছাড়া তো তৈরি হওয়ার কথা নয়। তাই ফ্যাক্টরির আগে এখানে কি হতো সেই ব্যাপারেও স্বভাবতই কৌতূহল জন্মেছিল তার। যদিও এই ব্যাপারে স্থানীয় কাউকে জিজ্ঞেস করলে তারা বেমালুম এড়িয়ে যায় সেই প্রসঙ্গ। অনুভব শিক্ষিত বুদ্ধিমান ছেলে। সে বুঝেছে কোনো অপ্রীতিকর অতীতকে সন্তর্পণে ঢেকে রেখেছে তারা। এমন কোনো অতীত যা তার মতো বাইরের লোকের কাছে প্রকাশ করা সম্ভব নয়। এইসব ভাবতে ভাবতেই লগবুক চেক করছিল অনুভব। ঘরে ঢুকলেন ফ্যাক্টরির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার লোহানি। বয়স এই 50-এর আশেপাশে। অনুভব পদমর্যাদায় বড় হলেও লোহানি সাহেব তাকে স্নেহ করে তুমি বলেই ডাকেন। ঘরে ঢুকেই তিনি বললেন, এ কি, তুমি এখনো বেরোওনি? রাত হয়ে গেল, যাও। এতটা পাহাড়ি রাস্তা একা যাবে? না না, চলো চলো, বেরিয়ে পড়ো। আর সামান্য কাজই বাকি রয়েছে লোহানিজি, আপনি বরং বেরিয়ে যান। আমি এই মিনিট 15-এর মধ্যেই বেরোচ্ছি। না, সেটা হয় না। ঠিক আছে, তুমি কাজ শেষ করো, আমিও বসছি। ভাই দেবে, তুমি বিস্তদের বাংলোতে ভাড়া নেওয়ার আগে আমায় একবার বলতে পারতে। ঝেউলিকোটের কাছে কোথাও একটা থাকার ব্যবস্থা করা যেত না হয়। ঝেউলিকোট তো অনেক দূর, যেতে আসতে তো প্রচুর সময় চলে যেত। কেন বলুন তো? বিস্তরা কি বাড়িওয়ালা হিসেবে ভালো নন? না না, তা কেন হবে? বেচারি অনিতা বিস্ত প্রায় একাই থাকে ওখানে বলতে গেলে। ওনার হাজব্যান্ড তো দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী। আচ্ছা লোহানিজি, শুনলাম এখানে নাকি ফ্যাক্টরির আগে একটা হাসপাতাল ছিল। তারই কোনো এক ডাক্তারকে নাকি এখানকার লোকাল লোকজন পিটিয়ে মারে। কি হয়েছিল আপনি কিছু জানেন? প্রশ্নটা শুনে একটু চমকে গেলেন মিস্টার লোহানি। চাপা স্বরে বললেন, দেখো, আমাদের এই এলাকা খুব শান্তিপূর্ণ। তুমি বাইরে থেকে চাকরি করতে এসেছো, কেউ তোমায় ডিস্টার্ব করবে না, তোমার সাথে মাঝে থাকবে না। তুমিও এইসব পুরনো ঘটনা নিয়ে আর কাসুন্দি ঘেটো না। এই আধুনিক সময়েও একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা হলো, অথচ গোটা গ্রামের লোক এই নিয়ে কোনো কথা বলে না। পুরো ঘটনাটাকে যেন সবাই মিলে ধামাচাপা দিয়ে দিচ্ছে। আমিও তো তার মতোই একজন আউটসাইডার। আমারও তো নিজের নিরাপত্তার একটা চিন্তা আছে নাকি? তুমি এসব নিয়ে ফালতু মাথা কামিও না ভাই। শুধু জেনে রেখো, ওই ডাক্তার সাহেব ভালো মানুষ ছিলেন না। মানে? অবাক গলায় জিজ্ঞেস করে অনুভব। এইবার একটু সন্তর্পণে চারিদিকে দেখে নিয়ে গলার স্বর খাদে নামিয়ে প্রায় ফিস ফিস করে মিস্টার লোহানি বলতে শুরু করেন, মানে তিনি এক ঘৃণ্য কাজ করেছিলেন, যাতে গ্রামের মানুষ এতটাই ক্ষেপে যায় যে পুলিশে পর্যন্ত না দিয়ে ওকে ওখানে পিটিয়ে মারে।
তারপর বডি পাহাড় থেকে টেনে ফেলে দেয়। পরে কলকাতায় তার ফ্যামিলির কাছে খবর পাঠানো হয় যে তিনি পাহাড় থেকে পড়ে মারা গেছেন, কিন্তু ততদিনে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। ওরা থানা পুলিশও করেছিল, অবশ্য তাতে লাভ হয়নি। গোটা গ্রাম সাক্ষ্য দিয়েছিল যে ডাক্তার সাহেব পাহাড় থেকে পড়ে গেছেন। পুলিশ পোস্টমর্টেম না করে বডি পোড়ানোর জন্য ঝামেলা করেছিল বটে, কিন্তু আলটিমেটলি কাউকে অ্যারেস্ট করতে পারেননি। করলে তো পুরো গ্রামকে অ্যারেস্ট করতে হতো। কিন্তু কি এমন করেছিলেন সেই ডাক্তার? সেসব কথা আর একদিন হবে। এখন ওঠো তো, ওঠো। পাহাড়ি রাস্তায় আলো নেই, মাঝে মাঝে চিতা বেরোয় পেছনে জঙ্গল থেকে। চলো, আমি কিছুটা এগিয়ে দিচ্ছি। প্রায় অর্ধেক রাস্তা অবধি এগিয়ে দিয়ে বিদায় নিলেন মিস্টার লোহানি। অনুভবের হাতে বড় 3 ব্যাটারির টর্চ। পাহাড়ের গা বেয়ে ওঠা সরু এবড়ো খেবড়ো রাস্তা ধরে সাবধানী পায়ে এগিয়ে চলে সে। মাথার মধ্যে অসংখ্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি এমন করেছিলেন সেই ডাক্তার যে তাকে ওইভাবে পিটিয়ে মারল গ্রামবাসীরা? লোহানিজি অনেকটা বললেও সেই ব্যাপারটা চেপে গেলেন যে মানুষটা এতটা ঘৃণ্য কোনো কাজ করতে পারে যে এই শান্তিপ্রিয় পাহাড়ি মানুষেরা তাকে নির্মমভাবে হত্যা করতে পিছপা হয়নি। সেই মানুষটার ঘরেই আজ সে একা থাকবে, একা। এই কথাটা মাথায় ধাক্কা দিতেই একটা অজানা অস্বস্তি গ্রাস করতে শুরু করলো তাকে। টর্চের আলো সম্বল করে অতি সন্তর্পণে পাহাড়ি ঢাল বেয়ে ওপরে উঠে এলো অনুভব। এইবার বাংলোর কাঠের চূড়াটা নজরে আসছে। ভৌতিক আলো আঁধারিতে কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে বাংলোটা। কাঁচের ঘষা জানালার ফাঁক দিয়ে নরম কমলা রঙের আলোর রেশ চোখে পড়ছে। মূল ফটকের সামনে দাঁড়িয়ে কাঠের দরজায় আলতো টোকা দিল সে। বার দুয়েক টোকা দিতেই দরজা খুললেন মিসেস বেস্ট, হাতে সেই ছোট্ট লণ্ঠন। অনুভব একটু ইতস্তত করে জিজ্ঞেস করে, মানে আজও কারেন্ট নেই নাকি? লাইনে বোধহয় কোথাও ট্রাবল হয়েছে। কালকের পর থেকে আর আসেনি। আশেপাশে তো কোনো বাড়ি নেই যে খোঁজ নেব। আচ্ছা, তোমাদের ফ্যাক্টরিতে আছে ইলেকট্রিসিটি? হ্যাঁ আছে, এই তো আমি কিছুক্ষণ আগেও দেখে এলাম। হ্যাঁ, তাহলে কাল মেকানিক ডাকতে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন বৃদ্ধা। অনুভব খেয়াল করল বৃদ্ধা সর্বক্ষণ সেই একই রকম পোশাক পরে থাকেন। সেই আলখাল্লার মতো গাউন, সেই মাফলার, সেই হাতে দস্তানা। আরও 2-4 কথার পর নিজের ঘরে ঢুকে এলো অনুভব। দরজাটা খুলতেই মনটা ভালো হয়ে গেল। মিসেস বেস্ট ঘর পরিষ্কার করে সব কিছু পরিপাটি করে সাজিয়ে রেখেছেন। সাদা ধবধবে বিছানা পাতা, ছোট্ট টেবিলটার ওপর একটা হ্যারিকেন। জানলার একটা পাল্লা সামান্য খোলা, ফুরফুরে ঠান্ডা হাওয়া ঢুকছে সেখান থেকে। হাতের ব্যাগটা রেখে আয়েশ করে দেওয়ালে হেলান দিয়ে বিছানায় বসল সে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর উঠে গেল ব্যাগ থেকে জামাকাপড় বের করে আলমারিতে সাজিয়ে রাখতে। জামাকাপড় ভাঁজ করে তাকে সাজিয়ে রাখতে গিয়ে আলমারির সব থেকে ওপরের তাকে একটা ছোট্ট লকার খুঁজে পেল অনুভব। অবশ্য সেটাকে ঠিক লকার বলা যায় না, আলমারির গায়ে মিশে থাকা ছোট্ট কাঠের ড্রয়ার। তালা দেওয়া নেই। এক হ্যাঁচকা টানে ড্রয়ারটা খুলে ফেলল সে। ভেতরে কয়েকটা চিঠি, তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, পরিবারকে লেখা। সবাই কেমন আছো, খোকা কেমন আছে, এই সব। এছাড়া কিছু পুরনো খাম, খুচরো পয়সা, একটা ভোঁতা লেটার ওপেনার আর একটা ফাউন্টেন পেন। আর এই সব কিছুর মধ্যে যে জিনিসটা প্রায় নজর এড়িয়ে যাচ্ছিল, ড্রয়ারের একদম শেষ প্রান্তে একটা ছোট্ট ডায়েরি। বহু ব্যবহারে জীর্ণ, হাতে সেলাই করা হলুদ হয়ে আসা পাতা। মলাট উল্টে প্রথম পাতায়
অপূর্ব সুন্দর হাতের লেখায় ডায়েরির মালিকের নাম লেখা, ডক্টর জগদীশ চন্দ্র চ্যাটার্জি, MBBS, MD। রাত তখন বেশ গভীর। বাড়িওয়ালি বৃদ্ধার দিয়ে যাওয়া খাবার খেয়ে টেবিলে রাখা হ্যারিকেনের আলো একটু বাড়িয়ে নিয়ে বিছানার ওপর শরীরটাকে এলিয়ে দিল অনুভব। এই রাতগুলোতে সময় কাটানো বড় মুশকিল হয়। তার গভীর রাত জাগার অভ্যেস, কিন্তু মোবাইলে রাত জেগে কথা বলতে ইচ্ছে করে না। অবশ্য গভীর রাত অবধি কথা বলার মতো এই মুহূর্তে কেউ নেইও তার জীবনে। তাই বালিশের পাশে একটা বই সঙ্গে রাখে, ওতেই ডুবে সময় কেটে যায়। আজ অবশ্য বইয়ের দরকার পড়বে না। আস্তে আস্তে ডায়েরির জীর্ণ হলুদ পাতায় অনুভব নিজের মনকে ভাসিয়ে দিল অবচেতনে। 12ই অগস্ট 2015। গত দিন চারেক ধরে এখানে প্রায় সব সময়ই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দেরও যে এত রকম ফের আছে তা আমি এখানে না এলে জানতে পারতাম না। কখনো সন্ধ্যায় কিশোরী মেয়ের পায়ের নূপুরের মতো চঞ্চল কিন্তু স্নিগ্ধ, কখনো মধ্যরাতে তরতাজা যুবকের রোষের মতো দুর্বার, লাগামহীন। এখানে বলতে উত্তরাখণ্ডের ঝেউলিকোট থেকে ভীমতাল যাওয়ার পথে এই ছোট্ট পাহাড়ি গ্রাম কাঁকনঝোড়া। সেই গ্রামেই একটা চ্যাপ্টা পাহাড়ের চূড়ায় এই ক্রৌলি সাহেবের বাংলো। ভারত স্বাধীন হওয়ার পরেও যে কয়েকজন সাহেব আমাদের দেশে ভালোবেসে থেকে গিয়েছিলেন, এই ক্রৌলি সাহেব তাদেরই একজন। অবশ্য এই বাড়ির বর্তমান মালিক মিস্টার আর মিসেস বিস্ট। আসলে এই বাড়িটা অনেকবার হাত বদল হলেও নামটা ওই ক্রৌলি সাহেবের বাংলোই থেকে গেছে। বিস্ট দম্পতি প্রাণ খোলা আড্ডাবাজ মানুষ। আমি নিচের বস্তিতে একটা সরকারি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডাক্তার। শহরে জ্যাম, ধুলো আর হর্নের আওয়াজ সামলাতে সামলাতে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলাম। তাই এক বন্ধুর সুপারিশে এখানে চলে এসেছি কতকটা নিভৃত বাস কাটাতে। আপাতত ডেরা ফেলেছি জনবসতি থেকে দূরে পাহাড়ের ওপরে এই বিশাল বাংলোয়। বাংলো না বলে একে দুর্গ বললেও বোধহয় অত্যুক্তি করা হয় না। বাংলোর উত্তরে ইউক্যালিপটাস গাছের বন, বাকি 3 দিক ঢালু হয়ে নেমে গেছে। পায়ে হেঁটে ইউক্যালিপটাসের বন পেরিয়ে 2 কিলোমিটার নামার পর আসে আমার কর্মস্থল। বেশ কেটে যাচ্ছে আমার দিনগুলো। সারা দিনের কাজের শেষে শ্রান্ত হয়ে চড়াই পেরিয়ে ঘরে ফিরে আসি। অন্ধকার নামতেই মিসেস বিস্ট আমায় রান্না দিয়ে নেমে যান একতলায়। শহরে সন্ধ্যা নামে চকিতে। আপিস ফেরতা শহর কলকাতা সেই ব্রহ্ম মুহূর্ত হেলায় হারায়। আমি ওককাঠের আরামকে দ্বারায় শরীর এলিয়ে গোধূলি উপভোগ করি। যখন পুরো আকাশ সিঁদুর রঙে রক্তিম হয়ে যায়, আমার হাতে থাকে সোনালি পানীয়। আমি গুনগুন করি আমার প্রিয় কোনো সঙ্গীতের অন্তরা। এরকম মোহময় পরিবেশে আমার দিনগুলো বেশ কেটে যাচ্ছে। এই অবধি পড়ে ডায়েরিটা বন্ধ করে বালিশের পাশে রাখল অনুভব। হঠাৎ একটা চাপা অস্পষ্ট আওয়াজে তার সব কটা ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেছে। খুব মন দিয়ে শোনার চেষ্টা করল সে। একটা চাপা দুম দুম শব্দ ভেসে আসছে নিচ থেকে। সন্তর্পণে বিছানা থেকে নেমে দরজাটা সামান্য ফাঁক করেও থমকে গেল। মনে পড়ল এই ঘর তাকে ভাড়া দেওয়ার সময় মিসেস বিস্টের শর্তের কথা।
রাত্রে ঘর থেকে বেরোনো নিষেধ। কিন্তু এত রাত্রে দোতলায় কে আসবে দেখতে? মিসেস বিস্ট নিজে বলেছেন যে তিনি রাত 10টায় ঘুমিয়ে পড়েন। তিনি অনিদ্রার রোগী, ঘুমের ওষুধ খেয়ে ঘুমালেও ঘুম গভীর হয় না। তাই অনুভবকে অনুরোধ করেছেন যাতে রাতে ঘরের বাইরে বেরিয়ে করিডোর ধরে না হাঁটে। পুরনো কাঠের তৈরি করিডোর, হাঁটলে ক্যাঁচ কোঁচ আওয়াজ হয়। তাহলে ওই যে আবার শোনা যাচ্ছে শব্দটা, এক টানা অস্বস্তিকর একটা শব্দ। কেউ যেন বা কিছু যেন একটা কাঠের মেঝেতে নিজের ভারী শরীরটাকে ঘষতে ঘষতে এগিয়ে নিয়ে যাচ্ছে। না না না, এখন শুধু সেটাই নয়, একটা চাপা গোঙানির আওয়াজও পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে কাঠের দেওয়ালে ধাক্কা দেওয়ার একটা মৃদু শব্দ। অন্য পরিবেশ হলে হয়তো এইসব শব্দগুলো কানেই আসতো না অনুভবের, কিন্তু আজ এই অদ্ভুত নিস্তব্ধতায় সেই আওয়াজগুলোই যেন তার কানের পর্দা ফাটিয়ে মস্তিষ্কে আঘাত হানছে ক্রমাগত। মিস্টার বিস্ট একতলায় থাকেন, শয্যাশায়ী। ওপরে ওঠার আগে সে নিজে উঁকি দিয়েছে তার ঘরে। চাদরে আপাদ মস্তক ঢেকে শুয়েছিলেন তিনি। ঘরে একটা অদ্ভুত কটু গন্ধ। এই গন্ধ অনুভব চেনে। ছেলেবেলায় ঠাকুমার ঘরে ঢুকলে এই গন্ধটা পেত সে। মলমূত্র, ওষুধ আর বন্ধ ঘরের ভ্যাপসা গন্ধ মিলিয়ে একটা অদ্ভুত গন্ধে ভরে থাকতো ঘরটা। একবার দরজা খুলে বাইরে যাবে ভেবেও নিজেকে সামলে নিল সে। করিডোরে হাঁটলে শব্দ যাবে নিচে, মিসেস বিস্টের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে তাতে। সে চুপচাপ নিজের বিছানায় গা এলিয়ে দিল। অনেকক্ষণ ঘুম এলো না। একটা চাপা ভয়ে মিশ্রিত অস্বস্তি ঘিরে রইল তাকে। এক মনে কান পেতে শুনতে লাগলো শব্দটা। তারপর আস্তে আস্তে কখন যেন তার চৈতন্য তলিয়ে গেল স্বপ্নের সমুদ্রে। ঘুম ভাঙল দরজায় টোকা শুনে। চোখ খুলে অনুভব দেখল সকাল হয়েছে। জানালা দিয়ে প্রবেশ করা সদ্য সকালের নরম আলোয় ভরে গেছে তার ঘর। আড়মোড়া ভেঙে চোখ ডলতে ডলতে দরজা খুলল সে। দরজার বাইরে হাসি মুখে দাঁড়িয়ে মিসেস বিস্ট, হাতে সকালের ব্রেকফাস্ট। অনুভব খাবারের প্লেটটা নিয়ে ধন্যবাদ জানিয়ে তাকে জিজ্ঞেস করে, আপনার রাতে ভালো ঘুম হয়েছিল তো? হ্যাঁ সান, আমি তো অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। একবার রাত বেশি হয়ে গেলে আর ওষুধ খেয়েও ঘুম আসে না। ডিড ইউ স্লিপ ওয়েল? আফটার অল নতুন জায়গা। হ্যাঁ হ্যাঁ, দারুণ। মিসেস বিস্টকে কথা শেষ করতে না দিয়েই অনুভব বলে ওঠে, একদম এক ঘুমে রাত কাবার। বেশ বেশ, তাড়াতাড়ি খেয়ে নাও, সকালে উঠতে তো দেরি করে ফেললে। এরপর অফিস যেতে দেরি হয়ে যাবে। সত্যি বেশ কিছুটা দেরি হয়ে গেল অফিসে পৌঁছাতে। অফিসে এমনিতে কাজের চাপ কম, সবকটা মেশিন এখনও চালু হয়নি। কর্মীও নিয়োগ হচ্ছে ধীরে ধীরে। মেকানিক রোজই মেশিন ইনস্টলেশনের কাজ করছে। সেই দিকটা অবশ্য লোহানিজি তদারকি করেন, তবে কর্মী নিয়োগের দায়িত্ব অনুভব নিজের হাতেই রেখেছে। বেশ কয়েকটা ইন্টারভিউ নিতে নিতে দুপুর গড়িয়ে গেল। বিকেলের দিকে ফ্যাক্টরির পেছন দিকে খোলা পাহাড়ের খাঁজে এসে দাঁড়ায় সে। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরায় সেটা। বছরের এই সময়ে সূর্যের তেজ কমতেই একটা শিরশিরে ঠান্ডার আমেজ ঘিরে ফেলে চারপাশ। দূরের কালচে সবুজ পাহাড়ের পিছনে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। চেনা জায়গা হলেও দিনের এক একটা সময় প্রকৃতি এখানে এক এক রকম রূপ নেয়। সুন্দর,
অথচ রহস্যময়, মায়াবী অথচ রুক্ষ। কি ভায়া, এতদিন ধরে এই পাহাড় দেখে মন ভরলো না? পেছন থেকে চেনা গলা শুনে ফিরে তাকায় অনুভব। ঠিক ওর পেছনেই এসে দাঁড়িয়েছেন মিস্টার লোহানি। না না, রোজ এখানে এসে দাঁড়াই আর মনে হয় নতুন দৃশ্য দেখছি, নতুন পাহাড়, নতুন রাস্তাঘাট, নতুন জঙ্গল। তবে এই পাহাড়ের কিন্তু বিস্তর বদনাম ভায়া। এখানকার বস্তির লোকেরা বলে ডাইনি পাহাড়। ডাইনি? তবে আর বলছি কি, অনিতা বিস্তকে এখানকার লোকেরা পেছনে ডাইনি বলে। ওই জন্যই তোমায় সেদিন বলেছিলাম ওখানে না থেকে ঝেউলিকোটের কাছে কোথাও থাকতে। কেন, আপনিও কি এসব বিশ্বাস করেন নাকি? হাসতে হাসতেই বলে অনুভব। মিস্টার লোহানি কিন্তু হাসেন না। হঠাৎ ভীষণ গম্ভীর হয়ে বলতে শুরু করেন, দেখো ভায়া, সব কিছু সাদা বা কালোয় বিচার করলে হয় না। তোমাদের শহরে হয়তো তাই হয়, কিন্তু যখন তুমি লোকালয় থেকে বহু দূরে এই পাহাড়ের খাঁজে রহস্যময় একটা জগতে দিনের পর দিন, বছরের পর বছর বাস করবে, তখন দেখবে সাদা আর কালোর মাঝামাঝি ধূসর একটা রং দেখতে পাচ্ছ। কালকের ঘটনাটা হঠাৎ মনে আসায় যেন সামান্য কেঁপে উঠল অনুভব। গলাটা খাদে নামিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা লোহানিজি, মিসেস বিস্তের বাড়ি কি কোনো কুকুর বা ওই জাতীয় কোনো পোষ্য আছে? কই, আমি তো অমন কিছু জানি না। কেন বলো তো? না না, এমনি। আচ্ছা লোহানিজি, আমি আজ আসি, একটু ক্লান্ত লাগছে আসলে। মিস্টার লোহানির কাছে বিদায় নিয়ে পাহাড়ের গায়ে এঁকে বেঁকে উঠে যাওয়া রাস্তায় পা বাড়ায় অনুভব। তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এক রাশ প্রশ্ন। চুম্বকের মতো আকর্ষণ করছে সেই ডায়েরিটা। জানে না কেন তার মনে হচ্ছে তার মনের মধ্যে জন্ম নেওয়া অনেক প্রশ্নের উত্তর জমা হয়ে আছে সেই ডায়েরির হলুদ হয়ে যাওয়া কয়েকটা পৃষ্ঠায়। রাতের খাবার সেরে হ্যারিকেনের আলোটা উস্কে দিয়ে যখন দেওয়ালে হেলান দিয়ে খাটের এক কোণে বসল অনুভব, তখন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আজও ঢোকার সময় একবার চোখ পড়ল ভেতরে সরু বিছানায় শুয়ে থাকা মিস্টার বিস্তের দিকে। এই প্রথমবার তার মুখ দেখতে পেয়েছে সে। অবশ্য দেখেই চমকে উঠেছে। ঘরে নরম হলুদ আলোটা না থাকলে সেই মুখ দেখে কঙ্কাল বলে ভ্রম হতো। হাড় এবং চামড়ার মাঝে বিন্দুমাত্র মাংসের প্রলেপ নেই। বন্ধ জানালার কাঁচে ঝাপটা মারছে বড় বড় বৃষ্টির ফোঁটা। তারই একঘেয়ে শব্দ থেকে মনোযোগ সরিয়ে ডায়েরির পাতায় মনোনিবেশ করল অনুভব। 15ই অগাস্ট 2015। আজ বিকেলে পায়ে হেঁটে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। চারিদিকে অপূর্ব প্রাকৃতিক শোভা। পাহাড় এখানে রুক্ষ শুষ্ক নয়, সম্পূর্ণ পাহাড় জুড়ে সবুজ গালিচা পাতা। পশ্চিম দিকে পাহাড়ের কোলে যে যাযাবর বসতি আছে, সেখানে একজন স্থানীয় মানুষের সাথে আলাপ হলো। একবার চোখ বুলিয়ে বয়স বোঝার উপায় নেই। শুকনো কমলা লেবুর মতো ছোট্ট গোল মুখ, একসময়ের রিজু বলশালী শরীরী কাঠামো বয়সের ভারে নুজো হয়ে গেছে। ফর্সা রং সময়ের উত্তাপে সেঁকে তামাটে রং নিয়েছে। পাইন কাঠের তৈরি একটা ছড়ি নিয়ে হাঁটেন। নিজের নাম বললেন বদ্রু ডাবরাল। এই বস্তি থেকেও অনেক দূরে ওই জোড়া পাহাড়ের চূড়ায় তার বাড়ি। সেখান থেকে বৃদ্ধ একদিন অন্তর এত দূর আসেন বাজার করতে। বেশ মিশুকে সদালাপি মানুষ, কথায় কথায় কেমন করে যেন নিজের করে নিলেন। জঙ্গলের গাছগাছটার ওপর দেখলাম ওর অপরিসীম জ্ঞান। সেই লতা পাতা ব্যবহার করে ওষুধ তৈরি করেন। বস্তির লোকেদের মুখে শুনলাম
বৃদ্ধ নাকি সাক্ষাৎ ধন্বন্তরী। হেন কোনো রোগ নেই যা তার ওষুধে নিরাময় হয় না। স্বভাবতই আমার সঙ্গে আলাপ জমে উঠল। এই পাহাড়ের পাদদেশে জন্মানো নানান দুর্লভ ভেষজ গুল্মের রোগ নিরাময়ের ক্ষমতা নিয়েই আলোচনা চলল। আড্ডা শেষ হতে একদিন নিমন্ত্রণ করলেন ওর বাড়ি। আমিও প্রতি নিমন্ত্রণ করলাম। এখানকার মতো জনবিরল এলাকায় একজন মনের মতো সঙ্গী পাওয়া সৌভাগ্যের বিষয়। মানুষটা মিতভাষী, প্রতিটা শব্দের ব্যবহার সুচিন্তিত। ফিরতে ফিরতে ভাবছিলাম নিমন্ত্রণ রক্ষার সৌজন্যে আমি প্রথম দেখাবো। বাড়ি ফেরার রাস্তা বেশ খানিকটা চড়াই। এই বয়সে পাথুরে রাস্তা বেয়ে উঠতে কিছুটা অবসন্নতা গ্রাস করে। প্রায় 2 কিলোমিটার রাস্তা। একপাশে খাড়া টিলা, কালচে বাদামি পাথুরে মাটি, অন্যদিকে গভীর বন। দিনের বেলায় সে বনের গহীনে আলো পৌঁছয় না, শুধু সূর্যের আলো প্রখর হলে গাছের ফাঁক গলে টুকরো টুকরো আলো এদিক ওদিক অবিন্যস্তভাবে ছড়িয়ে থাকে। সেই আলো ছায়ায় অরণ্যের আনাচ কানাচ আরও মায়াবী লাগে। সোজা হেঁটে এসে পাহাড়ের চূড়ার কাছাকাছি পৌঁছে আমার বাড়ির সীমানা শুরু। কাঠের বেড়া দিয়ে ঘেরা, স্প্রিং লাগানো দরজার কাছে লাল নীল বাহারি ফুলের গাছ। অবশ্য একবার আলগোছে চোখ বোলালেই ঠাউর হয় যত্নের অভাবটা। গেট খুলে বেশ কিছুটা নুড়ি বিছানো রাস্তা, তারপর কাঠের গুঁড়ি খোদাই করে বানানো মজবুত খিলান আর তা সংলগ্ন বাংলোর হাতা। আজ পাহাড়ি রাস্তায় উঠতে গিয়ে বেশ কয়েকবার হোঁচট খেলাম। ভীষণ অন্যমনস্ক হয়ে পড়ছি আজকাল। কিসব বলে গেল বদ্রুবুড়ো? এসব কি সত্যি নাকি তার উর্বর মস্তিষ্ক প্রসূত কল্পনা? যদি তাই হয় তাহলে কথাটা মনে পড়তেই শরীরে একটা অদ্ভুত উত্তেজনা অনুভূত হচ্ছে কেন? ডায়েরির পাতায় চোখ বোলাতে বোলাতে কখন যে সে নিজেই ঘুমিয়ে পড়েছে তা বুঝতেই পারেনি অনুভব। ঘুম ভাঙল একটা অদ্ভুত ঠক ঠক শব্দে। মনে হচ্ছে কেউ যেন একটা কাঠের লাঠি ঠুকতে ঠুকতে হেঁটে বেড়াচ্ছেন নিচে। কে? মিসেস বিস্ট? কিন্তু তিনি তো লাঠি ব্যবহার করেন না। তাছাড়া তাঁর তো এতক্ষণে ঘুমিয়ে পড়ার কথা। এইবার আর নিজের কৌতূহল নিয়ন্ত্রণ করতে পারল না অনুভব। খুব সন্তর্পণে দরজাটা খুলে পা টিপে টিপে বেরিয়ে এলো বাইরে। এখনও নিচে শোনা যাচ্ছে সেই আওয়াজটা। একটা না নয়, মাঝে মাঝে থেমে যাচ্ছে, কয়েক মুহূর্তের ব্যবধান, তারপর আবার শুরু হচ্ছে সেই একঘেয়ে শব্দটা, ঠক ঠক ঠক। যতটা সম্ভব নিস্তব্ধে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে অনুভব। একতলায় নিকষ কালো অন্ধকার। একটা টিম টিম করে জ্বলতে থাকা হ্যারিকেনের আলো সেই কুপকুপে অন্ধকারকে লঘু করার বৃথা চেষ্টা করছে। কয়েক মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে সে। তারপর অন্ধকারে চোখটা সামান্য সয়ে এলে বুঝতে পারে তার ডান দিকের ঘর থেকে একটা ভীষণ মৃদু আলোর রেখা এসে পড়েছে বারান্দায়। সেদিকে মিস্টার বিস্তের ঘর। আর ওই আওয়াজটা, হ্যাঁ, ওই আওয়াজটাও তো ওই ঘর থেকেই আসছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে শব্দটা মন দিয়ে শোনার চেষ্টা করে সে। না, কোনো সন্দেহ নেই, মনের মধ্যে দোলাচল চললেও শেষে কৌতূহলের জিত হয়। ধীর পদক্ষেপে এগিয়ে গিয়ে দরজার বন্ধ পাল্লার ফাঁক দিয়ে চোখ রাখে ভিতরে। ঘরের ভিতর টিমটিম করে মৃদু হলদে আলো জ্বলছে। সেই ফ্যাকাশে আলোয় যে দৃশ্য তার চোখে পড়ল
তাতে তার হৃৎপিণ্ড গতি বাড়িয়ে পাঁজরের খাঁচা ভেঙে ছিটকে বাইরে বেরিয়ে আসতে চায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। এতক্ষণ সে যেটাকে মাটিতে লাঠি ঠোকার শব্দ ভেবে ভুল করেছিল, সেটা আসলে কাঠের হামানদিস্তায় কিছু থেঁতো করার আওয়াজ। মিসেস বেস্ট মাটিতে হাঁটু মুড়ে বসে কাঠের হামানদিস্তায় কিছু একটা থেঁতো করছেন। তবে অনুভব সেটা লক্ষ্য করে আতঙ্কিত হয়নি। সে ভয় পেয়েছে ওই সরু খাটের ওপর শুয়ে থাকা মানুষটাকে দেখে। যদিও তাকে কি আর এখন মানুষ বলা যায়? গায়ে আপাদমস্তক চাদর ঢাকা থাকায় এতদিন সে খেয়াল করেনি যে মানুষটা খাটের সঙ্গে মিশে গেছে সম্পূর্ণ। মনে হচ্ছে অদৃশ্য কোনো মোটা দড়ি দিয়ে কঙ্কালসার একটা মানুষকে কেউ বেঁধে রেখেছে খাটের সঙ্গে। মানুষটা ছটপট করছে নিজেকে মুক্ত করার জন্য, কিন্তু পারছে না। মুখ থেকে একটা অস্পষ্ট গোঙানির আওয়াজ ঠিকরে বেরিয়ে আসছে। অনিতা বেস্ট গুনগুন করে কি যেন একটা গান গাইছেন। এইবার মাথা তুলে ঠান্ডা অথচ আদুরে গলায় বললেন, কি হয়েছে ডিয়ার? আর তো কিছুক্ষণ, একটু কষ্ট করো। হলদে আলোয় মিসেস বেস্টের কুঁজো হয়ে থাকা শরীরটাকে অদ্ভুত দেখাচ্ছে। এইবার তিনি সোজা হয়ে উঠে দাঁড়ালেন। তারপর এগিয়ে গেলেন সামনের টেবিলের দিকে। হ্যাঁচকা টানে টেবিলের ড্রয়ার খুলে বের করে আনলেন একটা ধারালো ছুরি আর একটা ছোট কালো পাথরের পাত্র। তারপর বিছানায় শুয়ে থাকা মানুষটার কবজির কাছের চামড়া সেই ছুরি দিয়ে চিড়ে দিলেন। টপ টপ করে রক্ত ঝরছে। মিসেস বেস্ট হাতে ধরা সেই পাত্র ধরেছেন কাটা হাতের ঠিক নিচে। হাত বেয়ে আঙুল চুইয়ে সেই রক্তের ফোঁটা টপ টপ করে এসে পড়ছে তার হাতে ধরে রাখা পাত্রের মধ্যে। কিছুক্ষণ পর একটা ব্যান্ডেজ দিয়ে ক্ষতস্থান বেঁধে দিলেন তিনি। তারপর সম্ভবত কোনো একটা ওষুধ খাইয়ে দিলেন মিস্টার বেস্টকে। পাত্রে ধরে রাখা রক্তটা ঢেলে দিলেন হামানদিস্তায়। অনুভবের মাথা কাজ করছে না। সে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। প্রায় টলতে টলতে ফিরে এলো নিজের ঘরে। কি হচ্ছে এইসব? তাহলে কি লোহানিজির কথাই সত্যি? মিসেস বেস্ট একজন ডাইনি? তার মস্তিষ্ক এখনো পুরো ঘটনাটা নিজের মতো করে সাজিয়ে নিতে পারেনি। মনে হচ্ছে বাস্তব আর অবাস্তব ঘেঁটে যাচ্ছে তার মাথার মধ্যে। হঠাৎই বিদ্যুৎ চমকের মতো অনুভবের মনে একটা সম্ভাবনা ধাক্কা মারে। ওই ডায়েরিটা, তার মন বলছে ওই ডায়েরিটার মধ্যেই লুকিয়ে আছে সব প্রশ্নের উত্তর। সে দ্রুত হাতে বালিশের তলা থেকে বের করে আনে সেটা। তারপর তাতে মনোনিবেশ করে আবার। 17ই অগস্ট 2015। বদ্রুবুড়ো যে মিথ্যে বলেনি তার প্রমাণ আজ পেলাম। তার বলা এক্সপেরিমেন্টটা প্রথম প্রয়োগ করলাম আমারই এক রোগীর ওপর। সফল যে একেবারেই হইনি সেটা বলবো না, তবে রোগী দুর্বল হওয়ায় তার শরীর ধকল নিতে পারল না। হার্ট ফেল করে মারা গেল বেচারা। না, এর পরের সাবজেক্টটা একটু বুঝে শুনে বাঁচতে হবে। 21শে অগস্ট 2015। একটা ব্যাপার আজ বুঝতে পারলাম। ফ্রিজে সংরক্ষিত রক্ত এই কাজের জন্য উপযুক্ত নয়। তাজা রক্তের প্রয়োজন। আমি নিজের হাত স্ক্যালপেল দিয়ে সামান্য কেটে সেই রক্ত ব্যবহার করে দেখলাম। চমৎকার কাজ হচ্ছে। পাছে কোনো উপকরণ ভুলে যাই, তাই এখানে সেগুলো এবং সম্পূর্ণ প্রক্রিয়াটা লিখে রাখছি। এরপর পৃষ্ঠা উল্টেই একটা হতাশার দীর্ঘশ্বাস ফেলে অনুভব। পরের কয়েকটা পৃষ্ঠা কেউ ছিঁড়ে নিয়েছে ডায়েরিটা থেকে। এর পরের সব কটা পৃষ্ঠাই খালি। মাথার মধ্যে
অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার। বারবার কি প্রক্রিয়ার কথা বলছেন তিনি, তার খুন হওয়ার কারণ যে কি সেটা কিছুটা অনুভব বুঝতে পারছে এখন। রোগীদের ওপর এক্সপেরিমেন্ট করতে গিয়ে তাদের মেরে ফেললে বা ক্ষতি হলে জনরোষের শিকার হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু কি সেই এক্সপেরিমেন্ট? মিসেস বিস্ট তো কি সেই এক্সপেরিমেন্টই করছেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই ভোরের আলো তার ঘরের কাঁচের জানলা গলে প্রবেশ করল ভেতরে। আচ্ছা লোহানিজি, আপনি বদরু ডাবরাল নামের কাউকে চেনেন? নিচু টেবিলের ওপর ঝুঁকে পড়ে হিসাবের খাতায় চোখ বোলাচ্ছিলেন মিস্টার লোহানি। অনুভবের প্রশ্ন শুনে চমকে মাথা তুলে তাকালেন, তারপর বললেন, বদরু বুড়োর কথা তোমায় কে বলল? ওই কুলি মজুরদের মধ্যে কে যেন একটা বলছিল, দারুণ নাকি ওষুধ দেন। হ্যাঁ দিতেন, বদরু বুড়ো বেঁচে নেই। ধাক্কা খেল অনুভব। তার মনে হয়েছিল এই একজনই আছেন যিনি তার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। সামান্য অন্যমনস্ক হয়ে গেছিল সে। লোহানিজির গলায় সম্বিত ফিরল। তোমার শরীর ঠিক আছে তো ভায়া? চোখের কোণে কালি পড়েছে, কতদিন চুলদারি কামাও না, বদরু বুড়োর খোঁজ করছো আবার? শরীর টরি খারাপ হলো নাকি? না না, কিছু না, একদম ঠিক আছি। এই হাতে কি হয়েছে? ব্যান্ডেজ বাঁধা, কেটে গেছে নাকি? হ্যাঁ ওই একটু মানে। অপ্রতিভভাবে উত্তর দেয় অনুভব। কি করে কাটলো? আরে পুরনো কাঠের বাড়ি তো, ওই একটা পুরনো এই পেরেকে খোঁজা খেয়েছি, ও কিছু না। মিস্টার লোহানি কিছু একটা বলতে যাচ্ছিলেন, অনুভব তাকে সেই সুযোগ না দিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। শরীর যে তার খারাপ সেই বিষয়ে সন্দেহ নেই। জ্বর আসছে প্রায় রোজই, সর্বক্ষণ মাথায় অসহ্য যন্ত্রণা, আর রাত্রি নামলেই একটা দীর্ঘশ্বাস ফেলে সে। রাত নামছে। ডিনারের পর সামান্য সৌজন্যমূলক আলোচনা সেরে মিসেস বিস্টকে বিদায় জানালো অনুভব। তারপর তেলের বাতি একটু বাড়িয়ে দিয়ে ডুব দিল প্রিয় বইয়ের পাতায়। আজকাল কিছুই আর ভালো লাগে না তার। অর্ধেক দিন কাজে যায় না। এই ঘরটা তাকে সারা দিন ভীষণভাবে টানে। ওই আলমারি, এই চেয়ার, কাঁচের জানলা, সব কিছু তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যেন। যত দিন যাচ্ছে অদ্ভুত একটা আলস্য ক্রমশ গ্রাস করছে তাকে। বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে খেয়ালই নেই কখন রাত্রি ঘন হয়েছে। অবচেতনের স্রোতে সময় বয়ে চলেছে মুক্ত ধারায়। রাত জাগা পাখির কর্কশ আওয়াজ আহ্বান জানায় মধ্যরাতকে। হঠাৎ একটা মিষ্টি গুনগুন শব্দ শোনা যায়। সেই সঙ্গে অনুভব বুঝতে পারে আবার সেই বিভীষিকাময় সময় এগিয়ে আসছে। আজ নয়, আজ আবার কিছুতেই নয়। ছুটে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয় সে। দরজার বাইরে থেকে মিসেস বেস্তের গলার স্বর পাওয়া যায়। অদ্ভুত একটা শীষের মতো সুরেলা কণ্ঠে মিসেস বেস্ত বলে চলেছেন, দরজা খুলো প্লিজ, প্লিজ ডার্লিং, দুষ্টুমি করে না, দরজা খুলো। অনুভব বুঝতে পারছে তার হাতের আঙুলগুলো মাঝে মাঝে ঘি হারাচ্ছে। খাটো একটা টুলের উপর বসেছিল সে, সেটাকে ছিটকে ফেলে উঠে দাঁড়ালো। উদ্ভ্রান্তের মতো ছুটে গেল নিজের বিছানার দিকে। বাঁ হাতে শক্ত করে সে ধরে আছে নিজের ডান হাত। গলা শুকিয়ে আসছে। একটা ভীষণ ভয় দলা পাকিয়ে উঠছে বুকের ভেতর। প্রচণ্ড শক্তিধর এক পাশবিক সত্তাকে একটা হাতে যেন আপ্রাণ চেষ্টায় আঁকড়ে রেখেছে সে। মনে হচ্ছে আজ আর শেষ রক্ষা হবে না। ভরা জোয়ারে সমুদ্রের মাতাল স্রোতকে বালির বাঁধ দিয়ে আটকে রাখার বৃথা প্রচেষ্টা। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল খাটের ওপর। খাটেরই কোনায় মশারি টাঙানোর ছত্রির সঙ্গে বাঁধা রয়েছে একটা মোটা দড়ি।
নিজের ডান হাতকে হাঁটুর নিচে চেপে ধরে সেই দড়ির অপর প্রান্ত দিয়ে ছত্রির সঙ্গে প্রাণপণে বাঁধল অনুভব। তখনও সেই হাত চেষ্টা করে যাচ্ছে খাটের সেই ছত্রি সমূলে উপড়ে ফেলতে, কিন্তু মেহগানি কাঠের মজবুত খাট এত সহজে ভাঙা সম্ভব নয়। সে জানে এই পিশাচের আর ক্ষমতা নেই নিজেকে বন্ধনমুক্ত করার। অনুভব তার ক্লান্ত অবসন্ন শরীরটা ধীরে ধীরে এলিয়ে দিল নরম বিছানায়। সে জানে আজও তার রাত কাটবে নিদ্রাহীন। যত দিন যাচ্ছে একটা অজানা আতঙ্ক গ্রাস করছে তাকে। তার মনে হচ্ছে সে ক্রমশ তলিয়ে যাচ্ছে কোনো এক হিংস্র চোরাবালির অতল গহ্বরে। হাতে মোটা দড়ির দাগ বসে গিয়েছে গভীর হয়ে। খোলা জানালা দিয়ে শন শন শব্দে পাহাড়ি হাওয়া বইছে। সেই হাওয়াও যেন শীষের তীক্ষ্ণ শব্দের মতো শোনাচ্ছে। মনে হচ্ছে ওই হাওয়াও ফিস ফিস করে তার কানের কাছে বলে চলেছে, দরজা খোলো অনুভব, আত্মসমর্পণ করো, দরজা খোলো। সব অসহনীয় রাতের শেষেই একটা করে সকাল থাকে। অন্ধকার কেটে সূর্যকিরণ ধারালো বর্ষার ফলার মতো আপন খেয়ালে বিদ্ধ করে পৃথিবীকে। পাখির ঝাঁক ডেকে ওঠে ব্যস্ত সমস্ত হয়ে। অনুভবের চোখ খোলে। বিছানা ছেড়ে ওঠার শক্তি হারিয়েছে সে। বুঝতে পারছে না কি হয়ে চলেছে তার সঙ্গে। এ কোন ভয়ঙ্কর মায়াজালে ফেঁসে গেছে সে। কিন্তু এভাবে তো সে হেরে যাবে না। রাতের অন্ধকার মানুষের সাহস যেভাবে চোরাবালির মতো শুষে নেয়, তেমনি সকালের উজ্জ্বল কিরণ তার কিছুটা ফিরিয়েও দেয়। সেই সাহসে ভর করে নিজের শরীরটাকে টেনে হিঁচড়ে দাঁড় করায় সে। এভাবে সে মরবে না। শেষ কামড় তাকে দিতেই হবে। খাদের কিনারে দাঁড়িয়ে থাকা মানুষটা যেভাবে নিজের সর্বশক্তি দিয়ে এক ঝটকায় নিজেকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করে, ঠিক সেভাবেই এক ঝটকায় দরজার খিল খুলে ফেলে সে। একবার এই অভিশপ্ত বাড়ি থেকে মুক্তি পেলেই সে ছুটে যাবে নিচে তার ফ্যাক্টরিতে। সেখানে কেউ না কেউ তাকে ঠিকই সাহায্য করবে। লোহানি যে আছেন তিনি অনুভবকে স্নেহ করেন, অন্তত তিনি সাহায্য করবেন নিশ্চয়ই। শুধু এই নরককুণ্ড থেকে তাকে বেরোতেই হবে। টলমল পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে গিয়েও সে থমকে দাঁড়ায়। যদি মিসেস বেস্ট নিচেই থাকেন, তার নির্দেশে নিজেরই হাত নির্মমভাবে হত্যা করবে তাকে। ঠিক তখনই কেউ যেন তার কানে কানে এসে বলে যায়, এছাড়া আর উপায় নেই অনুভব, শেষ চেষ্টা করতেই হবে, শেষ চেষ্টা। সিঁড়ি বেয়ে যতটা দ্রুত সম্ভব নিচে নেমে আসে সে। ওই তো আর একটু এগোলেই বাড়ি থেকে বেরোনোর মূল দরজা। অনুভব উদ্ভ্রান্তের মতো দরজার উপর আছড়ে ফেলে নিজের শরীর। কিন্তু না, দরজা বাইরে থেকে বন্ধ। অর্থাৎ মিসেস বেস্ট বাইরে বেরিয়েছেন, সম্ভবত তার সেই শয়তানি প্রক্রিয়ার উপকরণ সংগ্রহের জন্য। অসহায়ের মতো দরজার উপর নিষ্ফল আঘাত করতে থাকে অনুভব। একটা সময় হার স্বীকার করে দরজায় হেলান দিয়ে বসে পড়ে মাটিতে। বুকের ভেতর থেকে চাপা কান্নার দমক ছিটকে আসে। ঠিক তখনই একটা ক্ষীণ স্বরে চমকে ওঠে সে। গোঙানি মিশ্রিত সেই আওয়াজ কাকে যেন ডাকছে। তাকেই কি? আওয়াজটা আসছে মিস্টার বিস্তের ঘরের দিক থেকেই। অদ্ভুত একটা অসহায়তা যেন মিশে আছে সেই আরতিতে। ধীর পায়ে সেদিকে হেঁটে যায় সে। জানলার সেই সামান্য ফাঁক দিয়ে এখন ঘরে সকালের নরম আলো ঢুকেছে। সেই আলোয় দেখা যায় বিছানার ওপর সেই একইভাবে শুয়ে আছেন মিস্টার বেস্ট। অনুভবকে ঢুকতে দেখে চোখের ইশারায় কাছে ডাকলেন। খুব নিচু পরিশ্রান্ত গলায় কিছু একটা বলতে চাইলেন বৃদ্ধ। অনুভব তার খুব কাছে মুখ এনে শুনতে চায়। আমায় বাঁচাও প্লিজ, আমায় বাঁচাও। কিন্তু এখানে হচ্ছেটা কি?
আমি কিছু বুঝতে পারছি না। অধৈর্য স্বরে বলে ওঠে অনুভব। তুমি ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন আর তার মনস্টারের গল্প জানো? অবাক চোখে মাথা উপর থেকে নিচে নাড়ায় অনুভব। বৃদ্ধ বলে চলেন, এখানে আগে যে ডাক্তারবাবু থাকতেন তিনি এখানে এসে এক নৃশংস অথচ অলৌকিক চিকিৎসার সন্ধান পেয়েছিলেন। একজন মুমূর্ষ রোগীর রক্তের সঙ্গে কিছু ঔষধি মিশিয়ে এমন এক আরোগ তৈরি করা হয় যা দীর্ঘদিন অন্য একজনকে খাওয়াতে থাকলে সেই মানুষের শরীর রোগীর মস্তিষ্কের ইশারায় কাজ করবে। ধীরে ধীরে যখন সেই শরীর রোগীর সম্পূর্ণ বশে এসে যাবে তখন সেই মানুষটার দেহ কেটে জুড়ে দেওয়া হবে রোগীর মাথা। মানুষের চেতনা তো তার মস্তিষ্কে, অর্থাৎ প্রকৃতির নিয়মকে টেক্কা দিয়ে অমর হওয়ার এক ভয়ঙ্কর খেলা। ডাক্তার মেতে ওঠেন সেই ভগবান সাজার খেলায়, কিন্তু সম্পূর্ণ সফল না হওয়ায় মারা যেতে থাকে একের পর এক মানুষ। কথা শেষ করতে পারেন না মিস্টার বেস্ট। কাশির দমক উঠে আসে তার বুক ছিঁড়ে। অনুভবের কাছে ধীরে ধীরে সব কিছু পরিষ্কার হতে শুরু করেছে। সে উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, ডাক্তার ধরা পড়েন এবং এখানকার স্থানীয় লোকজন তাকে পিটিয়ে মেরে ফেলে, কিন্তু তার আগেই ডায়েরিতে লিখে রাখা সমস্ত প্রক্রিয়া এবং উপকরণের পৃষ্ঠাগুলো চুরি করেন মিসেস বিস্ট। কি তাই তো? এই তো পারফেক্ট, 100-100। মিস্টার বিস্ট নয়, পেছন থেকে বলে ওঠেন মিসেস বেস্ট। চমকে গিয়ে পেছনে ফিরে তাকাতে যায় অনুভব, কিন্তু সেই সুযোগ পায় না। একটা ভোঁতা ভারী কিছু আঘাত করে তার মাথার পিছনে। সঙ্গে সঙ্গে চারিদিক অন্ধকার হয়ে যায়। ওঠ ওঠ বলছি, ওঠ। মুখে ঠান্ডা জলের ঝাপটায় সম্বিত ফেরে অনুভবের। সে ছিটকে উঠে বসতে যায়, কিন্তু পারে না। সে মিস্টার বিস্তের ঘরেই একটা সরু চৌকিতে শুয়ে আছে, হাত পা শক্ত করে বাঁধা, বিন্দু মাত্র নড়ার ক্ষমতা নেই। সামনে দাঁড়িয়ে মিসেস বেস্ট, ঠোঁটের কোণে মৃদু হাসি। পার্থক্য একটাই, তিনি কিন্তু এখন আর আগের মতো কুঁজো নন, বরং সোজা হয়ে উঠে দাঁড়িয়েছেন। খুলে ফেলেছেন হাতের গ্লাভস। দু পা এগিয়ে এসে অনুভবের খুব কাছে দাঁড়িয়ে গলার মাফলার খুলে ফেললেন। অনুভব দেখল গলা বরাবর একটা অমসৃণ কাটা দাগ, তাতে সেলাইয়ের দাগ এখনো স্পষ্ট। দু হাতে বলি রেখার কোনো চিহ্ন নেই, যেন কোনো তরুণীর হাত। চিবিয়ে চিবিয়ে তিনি বললেন, মহিলার শরীর তো আমি পেয়ে গিয়েছিলাম। ডাক্তার নিজে ওর হসপিটালের এক রোগিনীর শরীরে আমার মাথা বসিয়ে দেয়, কিন্তু কিন্তু আমার স্বামীর অপারেশন হওয়ার আগেই ডাক্তার ধরা পড়ে যায় এবং বস্তির লোকেরা ওকে পিটিয়ে মেরে ফেলে। তার আগেই অবশ্য আমি ডায়েরির পৃষ্ঠাগুলো। একটা দীর্ঘশ্বাস ফেলেন মিসেস বেস্ট, তারপর একটু কেটে কেটে বলেন, কিন্তু রবার্টের বেঁচে থাকার জন্য একটা পুরুষ শরীর যে খুব দরকার, এমন কাউকে দরকার যাকে আমি নিয়মিত খাবারের সঙ্গে মিশিয়ে ওই আরো খাওয়াতে পারবো। তারপর অনিতা প্লিজ, আমি এইভাবে বেঁচে থাকতে চাই না।
একজন মানুষকে খুন করে তার শরীর এইভাবে ব্যবহার করে আমি বেঁচে থাকতে চাই না। আমায় আমায় মুক্তি দাও তুমি। অনিতা বেস্ত এবার এগিয়ে গেলেন তার স্বামীর বিছানার সামনে। স্বামীর কানের কাছে মুখ এনে গলার স্বর ভীষণ নরম করে বললেন, তোমাকে তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো ডিয়ার? প্লিজ 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 এভাবে বলো না। আমার আমার কষ্ট হয়। আমায় আমায় ছেড়ে যাওয়ার কথা তুমি মুখেও আনবে না। কথা দাও, কথা দাও। রবার্ট বেস্ত একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ ঘুরিয়ে নেন অন্যদিকে। এইবার অনিতা বেস্ত এগিয়ে এসে অনুভবের ডান হাতের বাঁধন খুলে দেন। অনুভব বুঝতে পারে আস্তে আস্তে তার ডান হাতটা ক্রমশ অবশ হয়ে আসছে। একটু একটু করে সে নিয়ন্ত্রণ হারাচ্ছে নিজের হাতের ওপর। হাতের শিরাগুলো ফুলে উঠছে, লোমগুলো খাড়া হয়ে উঠছে। মিসেস বেস্ট ছোট্ট শিশুর মতো খিলখিল করে হেসে হাততালি দিয়ে ওঠেন, প্রায় চিৎকার করে বলে ওঠেন, ইয়েস 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 ইয়েস, তুমি পারছো, তুমি পারছো। আর 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 মাত্র 2 দিনের অপেক্ষা, আর মাত্র 2 দিনের অপেক্ষা। কথা শেষ করার আগেই অনুভবের সেই নিয়ন্ত্রণহীন হাত শক্ত মুঠোয় আঁকড়ে ধরেছে মিসেস বেস্তের গলা। তিনি হয়তো এই সম্ভাবনার কথা স্বপ্নেও ভাবেননি। অস্ফুট একটা গোঙানির আওয়াজ বেরিয়ে আসে তার মুখ থেকে। 2 হাতে প্রাণপণ চেষ্টা করতে থাকেন অনুভবের হাতের নাক পাশ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু আজ সেই হাত যেন কালকের তুলনায় আরও বেশি দৃঢ়, আরও বেশি নিষ্ঠুর। অনুভব অবাক দৃষ্টিতে তাকায় মিস্টার বেস্তের দিকে। তার 2 চোখে টলমল করছে জল। অনুভব অসহায়ের মতো তাকিয়ে থাকে শুধু। তার কনুইয়ের কাছ থেকে বাকি হাত সম্পূর্ণ অবশ। কিছুক্ষণ পরেই মিসেস অনিতা বেস্তের প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ে কাঠের মেঝেতে। অনুভব ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে গেছে। সে বুঝতে পারছে আস্তে আস্তে তার হাতের অনুভূতি ফিরে আসছে। সূর্যের আলো ততক্ষণে এসে পড়েছে মিস্টার বেস্তের পেলব শরীরের ওপর। অনুভব বোঝে সেই শরীর এখন নিথর। পলকহীন খোলা নিষ্প্রাণ চোখ বেয়ে তখনও গড়িয়ে আসছে জল। শুনছিলে রণদীপ নন্দীর লেখা ঈশ্বরের হাত। কেমন লাগলো আজকে আমাদের গল্প? অবশ্যই লিখে জানিও আমাদের কমেন্ট বক্সে। ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। আজকের গল্পের গল্প পাঠে ছিল রণদীপ। অন্যান্য চরিত্রে ইভান, সায়নী, সমাপন, রক্তিম, সায়ন্তন ও অনুভব। শব্দগ্রহণ লিও। আবহ সৃষ্টি করেছে আর্য। নির্দেশনা স্মিতা এবং পোস্টার ডিজাইনিংয়ে শঙ্খ। তাহলে আজকের মতো টাটা। সকলে ভালো থেকো, ভয়ে থেকো।